মনের মানুষ একাদশ পর্ব। কলমের সাজপাতি। প্রযুক্তিগত কারণে আজ আমরা অনেক উন্নত, তাই হয়তো ফোন থেকে অবাঞ্ছিত বস্তু খুব সহজেই ডিলিট বাটন প্রেস করে মুছে দিতে পারি। আচ্ছা, জীবনে যদি এরকম একটা ডিলিট বাটন থাকতো তাহলে কেমন হতো? সমস্ত অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত অনুভূতিগুলো যদি ডিলিট বাটনের মাধ্যমে মুছে দেওয়া যেত তাহলে কত ভালো হতো। অন্তত তিক্ত স্মৃতিগুলো তো মনে থাকতো না। কিন্তু এটা তো হয় না। অতীতের সমস্ত ঘটনাই সারা জীবন মনের মধ্যে বিদ্যমান থাকে। হাজার চেষ্টা করলেও সেসব ভোলা যায় না। হসপিটালের বেডে হেলান দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল আহিলি। আজ কতগুলো দিন পর সে সুস্থ হয়েছে তা জানে না। তবে জ্ঞান ফেরার পরের মুহূর্তে বাবা মায়ের শুকিয়ে যাওয়া চিন্তাগ্রস্ত মুখটা দেখে আহিলির নিজের উপর রাগ হয়েছিল। আর যার জন্য আহিলি এত বড় সিদ্ধান্ত নিল সেই মানুষটা, সে কি একবারের জন্যও এসেছিল? ওয়ার্ডে পাশাপাশি আরও কয়েকটা বেডে আরও কয়েকজন রোগী আছে। তাদের দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ফেলল। কাল ওকে ডিসচার্জ করা হবে। আজকের দিনটাই হসপিটালে থাকতে হবে। একটু আগেই ওর বাবা মা এসে দেখা করে গেছে। ভিজিটিং আওয়ার্স শেষ হতে এখানে আর কারোর থাকার অনুমতি নেই, এমনটাই নিয়ম এই নার্সিং হোমের। আহেলি একেবারে চুপ করে গেছে। এখানেও অবধি কাউকে কিছু জানায়নি। এমনকি বিকেলেও অনু আর সপ্তক এসে জোর করার পরে ওর মুখ থেকে কথা বের করতে পারেনি। কাছের জানালার ওপারে রাতের কলকাতাকে দেখে আহিলির ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আহিলির বেডের পাশে অনেকক্ষণ আগেই ডিনার রেখে গেছে, যদিও আহিলি এখনও অবধি এক টুকরো খাওয়ার মুখে দেয়নি। একজন নার্স এসে ওর সামনে দাঁড়িয়ে বিরক্তি মাখা গলায় বলল, এই তুমি খাওনি কেন? কোনো সমস্যা আছে? নার্সের প্রশ্নে আহিলি মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করল। তাহলে চুপচাপ বসে আছো কেন? একটু পরেই ওষুধগুলো দিতে হবে নাকি? না খেলে আমি ওষুধ দেবো কেমন করে? আমার খেতে ভালো লাগছে না। তা লাগবে কেন? বাবা মাকে কষ্ট দিতে তো খুবই ভালো লাগে। যত সব ন্যাকামো। নার্সের কথায় আহিলি মুখ তুলে তাকাতেই উনি বললেন, তুমি জানো তোমার অবস্থা কীরকম হয়েছিল? যখন তোমায় আনা হয় তখন তোমার অবস্থা কতটা খারাপ ছিল। তোমার শরীর থেকে যা রক্ত বেরিয়েছিল তাতে তোমায় তো বাঁচানো যেত না। হসপিটালেও তো ব্লাড ছিল না। তোমার বাবা কোথায় থেকে খুঁজে ঠিকই জোগাড় করলেন। তুমি তোমার বাবা মায়ের কথা নাই ভাবতে পারো, কিন্তু তারা ঠিকই ভাবে। কী পাও এসব করে? আহিলি মাথা নামিয়ে নিতেই আবারও নার্সটি বলে উঠল, নিজের জন্য না হোক তোমার বাবা মায়ের জন্য সুস্থ হও। এই 5 দিন ধরে ওনাদের যা অবস্থা করেছো তাতে যে ওনারা ঠিক আছেন এই অনেক। প্রত্যুত্তরে আহিলি কিছু বলল না, চুপচাপ খেতে শুরু করলো। নার্সের দেয়া ওষুধগুলো খেয়ে আবারও চুপচাপ হয়ে শুয়ে পড়লো আহিলি। শরীরটা ভীষণ দুর্বল, কিন্তু কোনোভাবে ঘুমও আসছে না। ঠিকঠাক সময়ে মেডিসিনগুলো নিতে হবে, না হলে সুস্থ হবে কী করে? এখন সব নিয়ম না মানলে তো অপারেশনের সময় সমস্যা হবে। আর তখন কিছু উল্টোপাল্টা হলেই তো আবার আমাদের ফিরতে আসবে। তার চেয়ে ভালো নিজের খেয়াল রাখো। চেনা একটা গলা পেয়েই উঠে বসলো আহিলি। এদিক ওদিকে তাকাতে একটা বেডে গিয়ে ওর চোখের চঞ্চল দৃষ্টি শান্ত হলো। এটা কি ঠিক দেখছে আহিলি? হ্যাঁ, ঠিকই দেখছে। ফর্সা রোগা ছেলেটা, গালে হালকা দাড়ির ছোঁয়া, এলোমেলো হয়ে থাকা মাথার চুল, পরনে ডিপ নেভি ব্লু শার্ট, তার উপরে এপ্রন, গলায় ঝোলানো স্টেথোস্কোপ। প্রান্তিক ডক্টর প্রান্তিক। আহিলির ভাবনার মাঝেই প্রান্তিক ওর সামনে দিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই আহিলি নিচে থেকে বলল, প্রান্তিক। আহিলির গলায় শব্দে থমকে দাঁড়ালো প্রান্তিক। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আহিলির দিকে ফিরল। প্রান্তিকের দিকে তাকিয়ে আহিলি ম্লান হেসে বলল, আপনি এই নার্সিং হোমে চাকরি করেন? ও। আহিলি আর কোনো কথা বলতে পারল না, কারণ প্রান্তিকের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া এলো না। আহিলি আবারও হালকা হেসে বেডে হেলান দিল।
প্রান্তিক হাতের থাকা ফাইলটা দেখতে দেখতে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। প্রান্তিক চলে যাওয়ার সাথে সাথে আবারও দরজার দিকে তাকালো আহেলি। প্রান্তিকের থেকে এমন ব্যবহার আশা করেনি আহেলি। অন্তত দুটো কথা বলতে পারত। পরের দিন সকাল হতেই আহেলি উসখুস করছিল বাড়ি যাওয়ার জন্য। কথা ছিল সকাল 11টায় ডিসচার্জ করা হবে, কিন্তু কোনো কারণবশত সেটা বিকেল 4টায় পিছিয়ে দেওয়া হলো। আহেলির বাবা মাকে ফোনে সবটা জানিয়ে দিয়ে বলা হলো বিকেলে আসতে। খবরটা নার্সের থেকে জেনে আহেলি একটু আশাহত হলো। মা আর বাবার সাথে টুকটাক কথা বলে ফোনটা রেখে আহেলি অপেক্ষা করতে লাগলো বিকেল হওয়ার। বেলা 11:30টার সময় প্রান্তিক এলো ওয়ার্ডে। কয়েকজন পেশেন্টকে চেক করে বেরিয়ে যাওয়ার সময় তাকালো আহেলির বেডের দিকে। মেয়েটা চুপচাপ বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মনটা শক্ত করে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল প্রান্তিক। মস্তিষ্ক আর মনের লড়াইয়ে হার মানল মস্তিষ্ক। আহেলির বেডের পাশের একটু টুলো বসতে আহেলি চমকে উঠল। প্রান্তিককে বসে থাকতে দেখে অবাক হল। আহেলির বেডের পাশের টেবিল থেকে একটা চার্জ নিয়ে তাতে এক পলক চোখ বুলিয়ে প্রান্তিক বলল, কেমন আছেন? ভালো। বাড়ি যেতে পারলে আরও ভালো লাগতো। আহেলির কথায় প্রান্তিক ওর দিকে মুখ তুলে তাকালো। শার্টটা যথাস্থানে রেখে বলল, বাড়ি যাওয়ার এত তাড়া কিসের? আপনি তো বাড়ি ফেরার জন্য হাত কাটেননি, তাহলে আজ হঠাৎ বাড়ি যেতে চাইছেন? সত্যি তো আর যেতে চাইনি, এখনও যেতে ভয় লাগছে। না জানি কত প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে কি এত ভয়? তা প্রশ্নের উত্তর যদি দিতেই না চান তাহলে এরকম কাজ করেন কেন? সবসময় তো পরিস্থিতি এক থাকে না। কিছু পরিস্থিতি এমন হয় যার জন্য মানুষ সবচেয়ে ভয়ের কাজটা করে ফেলে, আর তাই হয়েছে আমার সাথে। তা বাবা মায়ের আগে এমন কোনো ভালোবাসার মানুষ আছে যার জন্য প্রাণ ত্যাগ করতে গেলেন? কি কেস? প্রান্তিকের কথায় আহেলি ম্লান হেসে বলল, আমি তো বাকিদের মতো নয়। হাজার যন্ত্রণা আঘাত সহ্য করার ক্ষমতা হয়তো ভগবান আমায় দেননি। তাই তো বাবা মার কথা না ভেবে স্বার্থপরের মতোই নিজেকে নিয়ে ভেবেছি। আর বাবা মায়ের কাছেও বা কী বলতাম? তারা যদি জানতো তাদের মেয়ে প্রতারিত হয়েছে তার প্রেমিকের কাছে, তাহলে ওরাও সহ্য করতে পারতো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কারোর প্রতারণা সহ্য করতে পারি না। তাই আগে পিছে না ভেবে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছি। আহেলির কথায় প্রান্তিক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। গভীর দীর্ঘশ্বাস ফেলে আহেলি বলল, যার কথা আপনাকে অহংকার করে বলেছিলাম, সেই মানুষটা যে আমায় ঠকাতে পারে আমি জীবনে কল্পনা করতে পারিনি। যার কাছে এতটাই সময়ের মূল্য যে প্রেমিকাকে আধ ঘন্টা দিতে পারে না, কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে আলাদা করে সময় কাটানো না, অথচ সেই ছেলেটার আরেকটা মেয়ের ডাকে তার কাছে ছুটে যায়, তার আহ্বানে সাড়া দিয়ে সেখানে রাত কাটায়, কারণ মেয়েটা তার প্রাণপণে এখনও অবধি তাকে ভুলতে পারেনি। তাই যার কাছে প্রাঙ্গণীর সাথে সম্পর্ক তৈরি করে আমি পারিনি এটা সহ্য করতে। নিজের ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সহ্য করতে পারিনি। যাকে এত ভালোবাসতাম, কঠিন সময়ে পাশে থাকলাম, সে আমায় আসলে কোনোদিন ভালোবাসেনি। একজনকে ভুলতে জাস্ট রিপ্লেশন। তাই তো আমি কি করেছি আমি নিজেও জানি না। আহেলির কথায় স্তব্ধ হয়ে গেছে প্রান্তিক। কোনো রকম প্রতিক্রিয়া দিতেই পারছে না। প্রান্তিক তো মনে মনে চেয়েছিল যে আহেলি যাকে ভালোবাসে তাকে নিয়েই যেন ভালো থাকে, কিন্তু তা তো হয়নি। এই ফুলের মতো নরম মনের মেয়েটা প্রতারিত হয়েছে কারোর দ্বারা। কথাটা ভাবতেই শান্ত প্রান্তিকের রাগ হলো। আহেলির চোখে চোখ রেখে ধীর গলায় বলল, আপনি ভুল করেছেন আহেলি। নিজেকে সরিয়ে নিতে চেয়ে আদতে ওদের সুবিধে করে ফেলেছেন। নিজেকে আঘাত না করে শক্ত করুন আহেলি। যে আপনার ভালোবাসা নিয়ে প্রতারণা করলো তাকে এত সহজে ছেড়ে দেবেন না। যতখানি আঘাত আপনি পেয়েছেন তার 10 গুণ আঘাত ফিরিয়ে দিন।